কৌণিক বেগ তো সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি বলে? কৌণিক বেগ বলে। কথা কি বুঝছো? কৌণিক বেগ কি তাহলে? সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। তাহলে কৌণিক বেগকে সাধারণত ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ওমেগা ইকুয়াল টু তাহলে কি বলো? পরিবর্তনের হার মানে কি? ডিফারেন্সিয়েশন। সময়ের সাপেক্ষে সরণকে থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কৌণিক বেগ পাওয়া যায়। তার মানে কৌণিক এই যে সরণের সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার, তাহলে সরণের পরিবর্তনের হার মানে ডি থিটা ডিটি। তাহলে ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিটি। কেন বুঝছো? সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কৌণিক সরণের পরিবর্তনের হার তাহলে কৌণিক বেগ। কথা কি বোঝা যায়? তাহলে এটাকে সিম্পল ভাবে লিখলে ওমেগা ইকুয়াল টু জাস্ট থিটা বাই টিও লেখা হয় কোনো কোনো জায়গায়, কিন্তু মূলত ডিফারেন্সিয়াল ফরম্যাটে লেখাটাই বেটার। এখান থেকে এই ওমেগার অনেকগুলো সূত্র তৈরি করা যায়। ওমেগা ইকুয়াল টু কি জানলাম আমরা? থিটা বাই টি। মানে যতটুকু কোণ সরছে এই সরতে যতটুকু টাইম লাগছে সেটা যদি টি হয় তাহলে এই থিটাকে টি দিয়ে ভাগ করলে ওমেগা পাওয়া যায়। এখন মনে করো কোনো একটা বস্তু এইখান থেকে এ বিন্দু থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার এ বিন্দুতে আসলো, তাহলে এটাকে আমরা কি বলি? কতটুকু থিটার মান তখন কত? 2 পাই। 2 পাই ঘুরছে এবং তখন টাইম কত? ক্যাপিটাল টি। কেন? এটা হচ্ছে পর্যায়কাল। একটা পূর্ণ ঘূর্ণন দিতে যে সময় লাগবে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। বুঝতেছো? তার মানে যখন থিটার মান 2 পাই তখন টি এর মান কত? ক্যাপিটাল টি। ক্লিয়ার সবাই? সো এই কেসে আমরা বলতে পারি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। বুঝতেছো? এখন আবার দেখো খুব সিম্পল কথা, এই টিটা তাহলে কি? একটি পূর্ণ ঘূর্ণন দিতে যে সময় নেয় সেটা হচ্ছে কি? ক্যাপিটাল টি। তাহলে আমরা এইভাবে বলতে পারি না, টি সেকেন্ডে বস্তুটি একটি পূর্ণ ঘূর্ণন দেয়। কয়টা পূর্ণ ঘূর্ণন দেয়? একটি পূর্ণ ঘূর্ণন দেয়। এটাই তো টি সেকেন্ডে, মানে ক্যাপিটাল টি যেহেতু পর্যায়কাল, টি সেকেন্ডে কয়টা পূর্ণ ঘূর্ণন দেয়? একটি পূর্ণ ঘূর্ণন দেয়। এটা সবাই ক্লিয়ার তো? তাহলে বলো তো 1 সেকেন্ডে কয়টি পূর্ণ ঘূর্ণন দিবে? 1/t। ঐকিক নিয়ম, খুবই সিম্পল। তাহলে 1 সেকেন্ডে বস্তুটি 1/t সংখ্যক পূর্ণ ঘূর্ণন দিবে। ক্লিয়ার সবাই? তাই যদি হয় 1 সেকেন্ডে পূর্ণ ঘূর্ণন যতগুলো দেয় তাকে কি বলে? কম্পাঙ্ক। কম্পাঙ্কের সংখ্যা থেকে অতএব আমরা বলতে পারি কি? F ইকুয়াল টু 1/t। তাহলে ওমেগার আরও একটা সূত্র তুমি বানাইতে পারো কিনা দেখো তো। 2 পাই ইন্টু 1/f, মানে সরি 1/t লেখা যায় এটাকে। অতএব ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? 2 পাই ইন্টু এফ। এটা কি আরেকটা সূত্র হয়ে গেল না? ক্লিয়ার সবাই? আমরা যেগুলো শিখতেছি এই প্রত্যেকটা কিন্তু আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা আমাদের পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। এদিকে খেয়াল করো। এখন দেখো ওমেগার 2 পাই/t তো পাইলাম। একটা ঘূর্ণন দিলে কত পাওয়া যায়? একটা ঘূর্ণনের আমরা কি বলি? একটা ঘূর্ণনের টাইমকে আমরা কি বলি? পর্যায়কাল টি। বাট যদি 10টা ঘূর্ণন দেয়, 10টা ঘূর্ণনে যে সময় লাগে সেটাকে কি বলবো? ক্যাপিটাল টি না স্মল টি? স্মল টি। শুধুমাত্র একটা ঘূর্ণনে যেই সময় সেটা হচ্ছে ক্যাপিটাল টি। বাকিতে 10টায় হোক আর অর্ধেকটাই হোক না 15টায় হোক, বাকি সব সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করব? স্মল টি। এই কনসেপ্ট যদি তুমি বুঝো তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে দেখো। আরও একটা সূত্র এইভাবে লেখা হয়, 2 পাই স্মল এন। মানে কি? এন মানে কি? 10 বার ঘুরছে ধরো, তাহলে 10 বার ঘুরলে কৌণিক সরণ কত হয়েছে? থিটার মান 10 বার ঘোরার ক্ষেত্রে কত হয়েছে? 2 পাই ইন্টু এন। একবার ঘুরলে ঘুরে 2 পাই পরিমাণ।
তাহলে 10 বার ঘুরলে 10 ইন্টু 2 পাই, তাহলে n বার ঘুরলে 2 পাই ইন্টু n। আর ওই 10 বার ঘুরলে বা n বার ঘুরলে যে সময় লাগে সেটা কি ক্যাপিটাল টি না স্মল টি বলো? স্মল টি। বুঝিয়ে দিতে পারছি? ক্লিয়ার? আরেকটা ব্যাপার আছে দেখো, আরপিএম এ যদি দেওয়া থাকে, যদি আরপিএম এটাকে বলে রেভুলেশন পার মিনিট। কি বলছে? এটার ফুল মিনিং হচ্ছে রেভুলেশন পার মিনিট। যদি এই এককে থাকে, যদি আরপিএম এককে থাকে, মান দেওয়া থাকে, আরপিএম এককে যদি তোমাকে মান দেওয়া থাকে যে একটা বস্তু কত কত বেগে ঘুরতেছে, 60 আরপিএম এ ঘুরতেছে বা 40 আরপিএম এ ঘুরতেছে, এরকম বলবে অনেক সময়। সে আরপিএম কে সাধারণত আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। সেই ক্ষেত্রে ওমেগার সূত্র কি হবে দেখো, 2 পাই কত বড় হাতের এন। কিন্তু এই বড় হাতের এন পরিমাণ ঘুরতে কত সময় লাগতেছে? পার মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এই ক্ষেত্রে টাইমটা ফিক্সড, এই জন্য ডিভাইডেড বাই 60 লেখা হয়। তাহলে আরপিএম এককে থাকলে ওমেগার মান 2 পাই এন বাই 60, যেখানে আরপিএমটা হচ্ছে এন। মনে করো যে এইভাবে দেওয়া থাকলো 60 আরপিএম বা 40 আরপিএম যদি বলে, সেই ক্ষেত্রে এই এককে বসাবো, বুঝছো? এইবার এই কৌণিক কৌণিক বেগ বা কৌণিক দ্রুতি যাই বলো না কেন, এই কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক, আমরা একটু আগে কৌণিক সরণের সাথে রৈখিক সরণের সম্পর্ক তৈরি করলাম। এইবার আমরা কি তৈরি করব? কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক। তো দেখো, আমি এটা বোঝানোর জন্য দিছি যে কিভাবে থাকবে। 40 আরপিএম যদি থাকে, প্রশ্নে দেওয়া থাকে, আমি একটু পরে অঙ্ক করাবো, তখন দেখবা যে বলা থাকবে যে 40 আরপিএম বেগে ঘুরছে বা ঘূর্ণন বেগ 40 আরপিএম, তখন তুমি ওইটার কি ধরবা? ক্যাপিটাল এন ধরবা। বুঝিয়ে দিতে পারছি? সো এর পরের অংশে যাই আমরা। দেখো তো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক আমরা কিভাবে তৈরি করতে পারি? তো আমরা ভি ইকুয়াল টু কি জানি বলো? এস বাই টি জানি না? যদি ডিএস বাই ডিটি, আমরা ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে সিম্পলভাবে যদি চিন্তা করি, তাহলে ডিএসকে যদি এস ধরি, ডিটিকে যদি টি ধরি, তাহলে এস বাই টি, সহজ কথা। তাহলে এস ইকুয়াল টু তুমি কি শিখে আসছো একটু আগে? আর ইন্টু থিটা শিখছি না আমরা? তাহলে আমরা জানি, এই দিয়ে শুরু করো, আমরা জানি যে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে ভি ইকুয়াল টু এস এর জায়গায় কি বসাই দিব আমরা এবার? থিটা ইন্টু আর বাই টি। বুঝতেছ? এখন দেখো এই যে এইখানে থিটা বাই টি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? সো এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু থিটা বাই টি এর জায়গায় এই যে থিটা বাই টি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। তাহলে এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। বরিশাল বোর্ড 15তে আসছে প্রশ্নটা, সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ। সূর্যের চারপাশের বলার দরকার নেই, আমরা জাস্ট এমনিতে লিখি পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 মিটার। আবর্তনকাল পর্যায়কাল যাই বলা থাকুক, এটা হচ্ছে ক্যাপিটাল টি, তাই তো? 3.14 ইন্টু 10⁻7 সেকেন্ড। পৃথিবীর দ্রুতি কত? পৃথিবীর দ্রুতি মানে কি বলছে বলো তো? বেগ। দ্রুতি কত? কৌণিক বলে নাই তো, এটা দ্রুতি মানে ভি বের করতে বলছে, ভি এর মান চাইছে। কি চাইছে? না না, কৌণিক না। যখন দ্রুতি বলবে তখন বুঝে নেবা যে ওই যে ঘুরতেছে সেটার মধ্যে থিটা আছে, এসও তো আছে, বুঝো নাই? কৌণিক না বললে বুঝবা এটা রৈখিকটা চাইছে তোমার কাছে। সো এবার দেখো আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখি আমরা। প্রথমে আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ, গিভেন ডেটার মধ্যে আমাদের আছে কি? আর এর মান
1.5 ইন্টু 10⁻11 মিটার। এবং আমাদের দেওয়া আছে আবর্তনকাল ক্যাপিটাল টি, সেটা দেওয়া আছে 3.14 ইন্টু 10⁻7 সেকেন্ড। আমাদেরকে চাওয়া হয়েছে ভি, আমাদের কাছে কি চাওয়া হয়েছে? ভি চাওয়া হয়েছে। তো আমরা যদি এই সিকোয়েন্টালি করতে থাকি, এদিকে দেখো, তো আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে 2π/t বসাইতে পারি না আমি এখন? 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 3.14 ইন্টু 10⁻7। এটা দিয়ে ওমেগা বের হয়ে যাচ্ছে না বলো? ওমেগা বের হচ্ছে? দেখো তো ওমেগার মান কত আসে, ওমেগার মান কত আসে দেখো। এখান থেকে যখন ওমেগা বের হয়ে গেল, এদিকে খেয়াল করো, একটু সবাই খেয়াল করো, ওমেগাটা বের করলাম, এটা আসলো কিসে? রেডিয়ান পার সেকেন্ডে। কিসে আসবে? রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাদের কাছে চাওয়া হয়েছিল ভি। কি চাওয়া হয়েছিল? ভি ইকুয়াল টু কি জানি আমরা? ওমেগা ইন্টু আর। পরবর্তীতে সেটাকে আর দিয়ে গুণ করবা, যেটা আসবে সেটা মিটার পার সেকেন্ডে মান আসবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে শেখা সূত্রগুলো কি কাজে লাগছে? এইটাকে যদি আমি চাইতাম একবারে করতে চাই, আমি এটাকে 2-3 ভাবে চিন্তা করা যায়। তো চিন্তার পরিধি আমরা একটু বাড়াই। দেখো, সরাসরি যদি আমরা বলতাম ভি ইকুয়াল টু কি লিখবো? 2π/t, তো ওমেগা, তার সাথে আর গুণ করলেই হয়ে যায়। অন্যভাবে চিন্তা করা যায় যে ভি ইকুয়াল টু কি? s/t, এটা স্মল টি না, s/স্মল টি। এস ইকুয়াল টু কি? পুরোটা ঘুরতেছে একবার, পুরোটা ঘুরলে কত? 2π। আর আমি কিন্তু এটাকে ওমেগা ইন্টু আর চিন্তা করে করছি। সেটা চিন্তা নাও করলে এস ইকুয়াল টু কি? 2πr, পুরোটা ঘুরে আসছে যেহেতু পরিধি, তো 2πr ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। যেইভাবেই চিন্তা করো দেখো একই অ্যান্সার আসতেছে এবং সূত্র একই জায়গায় যাচ্ছে। বুঝতে পারছো? তো চিন্তাটা যদি তুমি মানে ওই কনসেপ্ট বুঝে করো, তাহলে তোমার যেইভাবেই চিন্তা করো মিলে যাবে। বুঝে গেছে? সো আরেকটা অঙ্ক আমরা করব। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য লেখো। এটা হচ্ছে বুটেক্সে 16-17তে আসছে। সো বুটেক্স 16-17 প্রশ্ন বলছে একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। কত? কৌণিক বেগ এবং এর প্রান্তের রৈখিক বেগ কত? কৌণিক বেগ ও এর প্রান্তের রৈখিক বেগ কত? আমাদের প্রশ্ন হচ্ছে এটা। বুটেক্সের 16-17তে আসছে, মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন। কথা কি বুঝছো? সো দেওয়া আছে কি দেখো, এখানে কি কি ইনফরমেশন আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি প্রথম ইনফরমেশন হচ্ছে আর ইকুয়াল টু 0.18 মিটার। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে নিলাম। বুঝতে পারছো? আরও ইনফরমেশন আছে। কাটাটা কিসের কাটা? মিনিটের কাটা। তাহলে এর পর্যায়কাল আমরা জানি না। মিনিটের কাটা কত মিনিটে ঘুরে আসে বলো তো? 60 সেকেন্ডে ঘুরে আসে কে? সেকেন্ডের কাটা 60 মিনিটে ঘুরে আসে, 1 ঘন্টায় ঘুরে আসে। মিনিটের কাটা পুরোটা একবার ঘুরলে কত কত সময় যায়? 1 ঘন্টা। বুঝতেছো? এই যে দেখো কনফিউশনে পড়ে গেছো, মিনিটের কাটা সেকেন্ডের কাটা প্যাচ বাঁধাই ফেলছো। সেকেন্ডের কাটা পুরোটা ঘুরতে 1 মিনিট সময় নেয়, কিন্তু মিনিটের কাটা একবার ঘুরতে কত সময় নেয়? 1 ঘন্টা। দ্যাট মিনস 60 মিনিট। 60 মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিই তাহলে কি 3600 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে পর্যায়কাল পেয়ে গেছি আমরা 3600 সেকেন্ড। আমাদেরকে কি কি বের করতে বলছে? কৌণিক বেগ, প্রথম কৌণিক বেগ বের করতে বলছে। দেখো এই জায়গায় কৌণিক বললে কিন্তু এই যে দেখো
কৌণিক যখন বলবে তখন তোমার কৌণিক বলেই দিবে, বেগ যখন কৌণিক বের করতে বলবে এটাও কৌণিক বেগ বলেই দিবে। আরও একটা জিনিস বলছে প্রান্তের রৈখিক বেগ, মানে কি দেখো এই যে ঘড়ির কাঁটাটা মনে করো এই এই এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার এই বিন্দুর যে বেগ, এই বিন্দুর বেগ কি সেম হবে? পৃথিবীর ক্ষেত্রে প্রান্ত বললো না কেন? পৃথিবী তো আর এরকম রেখার মতো না, এটা প্রান্তেই আছে। অর্থাৎ পৃথিবীর বেগ যখন বের করলাম তখন এটা প্রান্তেরই বেগ, কারণ এন্ড অফ দ্য মানে ব্যাসার্ধই তো ও অবস্থান করতেছে, তাই না? রেডিয়াসের প্রান্তেই অবস্থান করতেছে। যেহেতু ঘড়ির কাঁটাটা এইখান থেকে এই পর্যন্ত পুরোটা জুড়ে আছে, তাহলে তুমি আবার প্রশ্ন করতে পারো কোন বিন্দুর বেগ? ঘড়ির কাঁটার উপরে তো বিন্দু আছে, বিলিয়ন বিলিয়ন বিন্দু আছে, কোন বিন্দুটার বেগ? তো বলে দিছে প্রান্ত বিন্দুর বেগ। বুঝাইতে পারছি? কারণ এই ঘড়ির কাঁটার এই জায়গার রৈখিক বেগ যা এইখানের রৈখিক বেগ তা হবে না, কিন্তু কৌণিক বেগ পুরোটা কাঁটারই কি সেম। শিখেছিলাম না যে এই ফ্যানটা যখন ঘুরে তখন একটা পাখার যেই কৌণিক বেগ অন্য আরেকটা পাখারও সেই কৌণিক বেগ, অ্যাটাচড অবস্থায় পুরোটা বস্তুরই একই কৌণিক বেগ থাকে। এই জন্য ওমেগাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে বের করে দিতাম না ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অনেক সময়, বা সূত্র প্রমাণের ক্ষেত্রে। তো দেখো ওমেগা এবং ভি বের করতে বলছে আমাদের, এই হচ্ছে তথ্য। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা জানি, উই নো, খুবই সিম্পল, ওমেগা ইকুয়াল টু 2π/t, 2π 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 3600 কত আসে দেখো, কত আসছে 1.7 সামথিং, কত আসছে ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এবং ওমেগা যদি এটা হয় তাহলে আমরা ওমেগার সাথে ভি বের করতে চাইলে ওমেগা ইন্টু আর, ওমেগার সাথে আর গুণ করে দিলেই কি পাবো ভি। তাহলে ওমেগার মান 1.7 ইন্টু 10⁻³ ইন্টু আর কত 0.18, কত আসে দেখো, বলা থাকবে যে বিন্দু বলতো সেই বিন্দুর দূরত্ব দেওয়া থাকতো, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব তোমাকে অবভিয়াসলি দেওয়া থাকবে। কত 3.06 ইন্টু 10⁻⁴, এটা কি মিটার পার সেকেন্ড, এটা কি আসলো মিটার পার সেকেন্ড। কথা কি বুঝতেছ? তাহলে পারা যাবে না? বেগ কত পারা যাবে না? কি জানি বলো প্রথমে, গিভেন ডেটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা কি টি জানি না, তবে ঘন্টার কাঁটা যেহেতু 12 ঘন্টা একবার করে আসবে, তাহলে 12 ইন্টু 3600, তাই তো 12 ইন্টু 3600 সেকেন্ড, যেটা আসলে এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে ওমেগা বের করতে বলছে, খুবই সিম্পল, ওমেগা ইকুয়াল টু কি 2π/t, পারা যাবে না? এরপরে দেখো একটি কণা 4.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, একটি কণা 4.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 225 বার আবর্তন করে। এখন আমাদের প্রশ্ন করছে রৈখিক বেগ কত, এর রৈখিক বেগ কত, এর রৈখিক বেগ কত, পারা যাবে না বলো? দেখো এই অঙ্কটা কেন করাচ্ছি, আরপিএম দিয়ে আছে, খেয়াল করছো? এই যে আরপিএম সরাসরি না বলা থাকলেও প্রশ্ন পড়ে আমাদের বুঝতে হবে যে এটা আরপিএমে কি বলছে বলো, প্রতি মিনিটে 225 বার ঘোরে। তাহলে গিভেন ডেটা হিসেবে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল এন, আরপিএমকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে। সো এন ইকুয়াল টু 225 আরপিএম, এককটা এখানে লিখে দেবা, রেভলিউশন পার মিনিট। এবং ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 4.5 মিটার,
আমাদের বের করতে বলছে ভি। সো আমরা প্রথমে কি বের করব? দেখো আমরা প্রথমে বের করব, আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2π/t, ঠিক আছে না? এটা কি ঠিক আছে? 2πn/60, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। আর পিএমে থাকলে কি 2πn/60, একটু আগে বললাম না তোমাদের? তাহলে এটা আর পিএমে আছে, ওইটা 2πn/60 দিয়ে করতে হবে। 2π/t পাবা কোথায়? টি তো নাই তোমার, বুঝছো? 2πn/60, তাহলে 2πn/60 দিলে কি আসতেছে দেখো তো, 2 × 3.1416, ক্যালকুলেটর ধরো একজন, 225 ভাগ হচ্ছে 60, কত আসে দেখো? ওমেগার মান কত? 23.56 রেডিয়ান পার সেকেন্ড। কথা কি বুঝতেছো? কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে কি? ভি। তো আমরা বলবো আবার, বা এগেইন লিখবা, আবার ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। সো 23.56 ইন্টু দিব হচ্ছে 4.5 দিয়ে। তাহলে কি আসবে দেখো তো? 4.5 দিয়ে এটাকে গুণ করলে কত আসে? কোনটা? 562। আর ওমেগা 562 এর সাথে 4.5 106। তো তোমরা ও কি বললো? 11 দশমিক বললো কিভাবে? 105 বা 106 দশমিক সামথিং কি আসবে? 106.029 মিটার পার সেকেন্ড। এইটাই আমাদের অ্যান্সার। তুমি 11 পাইলা কিভাবে? কোথায় কিছু একটা মিস্টেক করছো আর কি। এখন দেখো, একটি কণা 4.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে ঘুরতেছিল। প্রতি মিনিট কথা বলার কারণে এটা আমরা আরপিএম এর সূত্রে গেছি। কথা কি বুঝতেছ? বলতেছে একটি সিডি প্রতি মিনিটে 45 বার ঘোরে। একটি সিডির যেই ডিস্ক, এটা প্রতি মিনিটে 45 বার ঘোরে। কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুর দ্রুতি কত? কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরের কোনো বিন্দুর দ্রুতি কত? দ্রুতি কেন বলতেছে? কারণ এটা তোমার কাছে তো মান চাচ্ছে, বেগের মানটাই কি? দ্রুতি। কথা কি বুঝতেছ? দ্রুতি বললেও এটা আসলে এই সূত্র দিয়েই করব, বেগের সূত্র দিয়েই করব, কারণ আমরা বেগের কি বের করে দিই? মান। বেগের মানটাই কি? দ্রুতি। দ্রুতি বলাটাই ভালো। এবার দেখো আমাদের কি দেওয়া আছে, গিভেন ডেটা কি আছে বলো? প্রতি মিনিটে 45 বার। কি দেওয়া আছে? ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন হচ্ছে 45 আরপিএম। বুঝতেছো? 45 আরপিএম বেগে একটা বস্তু ঘুরতেছে। কেন্দ্র থেকে যে বিন্দুটার বেগ বের করতে বলছে তার দূরত্ব 9 সেন্টিমিটার, মানে ওই বিন্দুটার ব্যাসার্ধ কত? 9 সেন্টিমিটার। সো আমরা 9 সেন্টিমিটারকে 0.09 মিটার বলতে পারি 100 দিয়ে ভাগ করে। বুঝতেছো? দ্রুতি বের করতে বলছে। দ্রুতিটা কি? কৌণিক দ্রুতি বলছে? কৌণিক বেগ বলছে? তাহলে এটা কোন বেগ বের করতে বলছে? রৈখিক। কিভাবে বুঝলাম? এখানে কৌণিকের কথা বলেই নেই। আবার দূরত্ব বলছে। দূরত্ব বলার মানেটা হচ্ছে আসলে দূরত্ব দিয়ে আমরা কোনটা বের করতে চাই? রৈখিক। সো এটা রৈখিক বেগটাই তোমার কাছে চাইছে। আমার কথা কি বুঝছো না বুঝো নেই? সবাই বুঝছো? সো আমরা জানি, উই নো, আমাদের জানা আছে কি বলো? প্রথমে বের করতে হবে ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি? 2πn/60। ক্যালকুলেটর ধরে একজন বলো তো এটা কত আসে? 2 × 3.1416 ইন্টু 45 ডিভাইডেড বাই 60 দিলে কত আসতেছে ওমেগার মান? ফোর পয়েন্ট 7124। এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কথা কি বুঝতেছ? এরপর তোমার কাছে কি চাইছে?
অতএব এগেইন লিখে এগেইন আমরা জানি যে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। ওমেগার মান আমরা বের করছি না, 4.7124 ইন্টু আর এর মান 0.09, যেটা আসে কত আসবে দেখো তো, 0.42। হ্যাঁ ঠিক আছে, তাহলে অতএব ভি ইকুয়াল টু 0.42 মিটার পার সেকেন্ড, এইটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমাদের কৌণিক বেগের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কৌণিক বেগের অঙ্ক আসলে পারবো না আমরা। আরেকটা অঙ্ক দিয়ে শেষ করব, কারণ আরেকটা টাইপের আমরা সূত্র শিখছিলাম, সেটা এখানে আসছে। দেখো, বৃত্তাকার পথে 3.14 মিটার পার সেকেন্ড বেগে সমদ্রুতিতে আবর্তনরত একটি কণা প্রতি সেকেন্ডে 10টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? কথা কি বুঝছো? এখন খেয়াল করো, আমাদের দেওয়া আছে কি কি। বৃত্তাকার পথে যে বেগে ঘুরতেছে, গিভেন ডেটা হিসেবে সেই বেগ দেওয়া আছে আমাদের। ভি হচ্ছে 3.14 মিটার পার সেকেন্ড। আমাদের দেওয়া আছে কি দেখো, এইখানে এইটা ক্যাপিটাল এন না স্মল এন সেটা বলো। স্মল এন, এটা কিন্তু আর পি এম না, বোঝা যাচ্ছে? সো এইখানে স্মল এন বলবো এটাকে আমরা 10, আর টি এখানে কত 1 সেকেন্ড। এইটা 1 সেকেন্ডে বলছে, প্রতি সেকেন্ডে এটা বলতে পারতো 10 সেকেন্ডে, বলতে পারতো 5 সেকেন্ডে। সেই ক্ষেত্রে আমরা এই টিটাকে কোনটি লিখতাম? স্মল টি, কারণ পূর্ণ একটা ঘূর্ণনের টাইম না, এটা অন্য যে কোনো 10টা ঘূর্ণনের টাইম। 10টা ঘূর্ণনের টাইমকে আমরা স্মল টি বলবো, ক্যাপিটাল টি শুধুমাত্র একটা ঘূর্ণনের টাইম। এখন পথের ব্যাসার্ধ বের করতে বলছে আর। তো খেয়াল করো, এটাকে আমরা একবারেও করতে পারি, ভেঙে 2 স্টেপে করতে পারি। প্রথম পদ্ধতি ভেঙে ভেঙে কিভাবে করব? উই নো আমরা ওমেগা ইকুয়াল টু লিখব 2πn ডিভাইডেড বাই টি। বুঝতেছো? 2πn/t। তাহলে 2 × 3.1416 ইন্টু n কত? 10 ভাগ হচ্ছে 1। তাহলে এই তিনটাকে গুণ করলে যা আসে সেটাই কি ওমেগার মান আসতেছে 82 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা আবার জানি 83 না, 83 দাও। তাহলে এগেইন আমরা বলবো ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। আমাদের কাছে চাওয়া হয়েছে আর, অতএব কি হবে? ভি বাই ওমেগা। ভির মান দেওয়া আছে না, 3.14 ডিভাইডেড বাই 62.83 কত আসে দেখো? 0.049 মিটার। 0.049 মিটার। সো অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা লিখতে পারি না অ্যাপ্রক্সিমেটলি কত? 0.05 মিটার। এইটাই তোমাদের বইতে অ্যান্সার আছে হচ্ছে 5 সেন্টিমিটার। বুঝছো? তোমাদের বইতে এই জন্য 5 সেন্টিমিটার লিখছে। সো এরপরে দেখো, এটাকে আমরা একবারে কিভাবে করে ফেলতে পারতাম? ভি ইকুয়াল টু কি? এস বাই টি। ভি ইকুয়াল টু এস বাই টি। এদিকে দেখো, আমরা অন্য আরেকটা পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে চাইতাম, যে আমি এত সময় নেই, আমার এটা অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন,
তাহলে আমি কি করব, ভি ইকুয়াল টু এস বাই টি। এস কি, টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব কত, 2 পাই আর হলে এক এক ঘূর্ণন, 2 পাই আর ঘুরলে কত, এক। তাহলে 2 পাই আর এক ঘূর্ণনের এতটুকু দূরত্ব গেছে, তাহলে 10 বার ঘুরলে 2 পাই আর ইন্টু এন ডিভাইডেড বাই টি, একবারে কাজ ছাড়া। বুঝছো না, বুঝো নাই? অতএব আর ইকুয়াল টু আমরা সেখানে কি লিখতে পারতাম বলো, আর ইকুয়াল টু ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2 পাই এন। ডাইরেক্ট বসায় দাও, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? এই জন্য আমি বলি যে মানে সূত্র মুখস্থ না করে স্টেপ বাই স্টেপ কীভাবে সূত্রগুলো আসছে এইটা জানলে তুমি এই কাজ করতে পারবা, নাহলে পারবা এটা? ডিরেক্ট যদি আমি সূত্র মুখস্থ করাইতাম যে এই 2 পাই এন বাই কেন এটা, সেটা না বুঝলে এই ডিরেক্ট করার ক্ষেত্রে তোমরা পারবা না।